নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ। আপনার ফুসফুসকে কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে স্বাভাবিকভাবে কাজ করবে আপনার ফুসফুস, বিশেষ করে যখন শীতকাল আসছে আর এই সময় শ্বাসকষ্টের প্রবণতা অর্থাৎ অ্যাস্থমা সেটা কিন্তু অনেকটাই তার প্রকোপ বৃদ্ধি পায়। তো সেটা থেকেই বা কিভাবে নিজেকে দূরে রাখবেন, কিভাবে স্বাভাবিকভাবে আপনার ফুসফুস কাজ করবে, এই সমস্ত বিষয় নিয়ে আর এর জন্য আধুনিক কি চিকিৎসা পদ্ধতি রয়েছে, আপনার কি করণীয় নয়, এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ডক্টর দেবরাজ যশ আমার সঙ্গে রয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট পালমোনোলজি, মণিপাল হসপিটালস, কলকাতা। স্বাগত আপনাকে ডক্টর যশ। আর প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে মণিপাল হসপিটালস গ্রুপ, এই সম্পর্কে যদি একটু জানা যায়। মণিপাল হসপিটালস ঢাকা, মণিপাল হসপিটালস কলকাতা, অনেক জায়গায় তো শাখা রয়েছে। আপনারা সবাই জানেন যে মণিপাল হসপিটাল বর্তমানে আমরি এবং মেডিকা গ্রুপকে অধিগ্রহণ করেছেন। মেডিকার নাম এখনও পরিবর্তন হয়নি, যেটা খুব শীঘ্রই হবে, এবং আমরির নাম পরিবর্তন হয়েছে। তো বর্তমানে মণিপাল গ্রুপের আন্ডারে পশ্চিমবঙ্গের মধ্যে 6টি হাসপাতাল রয়েছে এবং কলকাতার মধ্যে 5টি হাসপাতাল রয়েছে এবং রাঁচিতেও রয়েছে এবং ভুবনেশ্বরেও রয়েছে। তো পূর্ব ভারতের এটি একটি অন্যতম বৃহত্তম হাসপাতাল সংস্থা, যার অধীনে অনেকগুলো হাসপাতাল বর্তমানে রয়েছে। আর একটা বিষয়, আমরা যদি পোস্ট কোভিড সময়ে দেখি তাহলে বেশ কিছু কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। অনেক রোগ যেগুলো তারা নতুন করে তারা দেখতে পাচ্ছেন, যেগুলো আগে হয়তো ছিল না। সব থেকে বেশি যেটা বলা হচ্ছে যে পালমো ডিজিজেই সব থেকে বেশি তারা আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়টা কি চিন্তা কিছুটা বাড়াচ্ছে বা কি করা উচিত তাহলে? দেখুন, কোভিডের যেটি সবথেকে বিপজ্জনক দিক যেমন ছিল যে কোভিডের পর ফুসফুসে একটা বিরাট সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, যেটা আমরা পোস্ট কোভিড কমপ্লিকেশন বলেছি, তাদের দীর্ঘদিন ব্যাপী। কিন্তু তার একটা পজিটিভ দিক হচ্ছে আমরা যে পালমোনোলজি ব্রাঞ্চ সম্পর্কে যে পরিমাণ সচেতনতা মানুষের মনে বেড়েছে। আজকে মানুষের কাশি শ্বাসকষ্ট হলে আগে যেটা সাধারণ একজন আউটডোরে কাউকে যেতেন, এখন মানুষজন সচেতন হয়ে তারা পালমোনোলজিস্টের কাছে যান। তো সেই জন্য হয়তো সমস্যা আগেও ছিল, এখনও হয়তো আছে। কোভিডের পর মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে যে কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো হলে প্রথমে পালমোনোলজিস্টের কাছে কনসাল্ট করা উচিত। দ্বিতীয়ত যেটি পোস্ট কোভিডে বলতে পারেন, যেটা আমরা প্রথমে ভেবেছিলাম যে কোভিড পরবর্তী যে ফাইব্রোসিস, তো আমরা ফাইব্রোসিস বলতে টিবির পরে যে পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস এবং ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, মূলত এই দু ধরনের রোগকে বুঝে থাকতাম। এবং দুটো রোগই ফাইব্রোসিস আগে যেটা হয়ে থাকে সেটা কখনো ঠিক হতো না। তো পোস্ট কোভিড ফাইব্রোসিস হচ্ছে একমাত্র ফাইব্রোসিস যেটা আমরা সৌভাগ্যবশত যখন 1-2 বছর পর এখন কোভিড রোগীদের দেখি, যাদের অত্যন্ত সিভিয়ার কোভিড হয়েছিল, তাদেরও কিন্তু আমরা লাঙে কোনো প্রভাব দেখিনি। কিন্তু কোভিড ছাড়াও লাংসের বহু রোগ রয়েছে এবং পরিবেশ দূষণ যেভাবে বেড়ে চলেছে, আবহাওয়ার যে খামখেয়ালিপনা, নিত্য নৈমিত্তিক যে ইনফেকশনের মাত্রা বেড়ে চলেছে, বিভিন্ন প্রত্যেক বছর আলাদা আলাদা জীবাণুতে নিউমোনিয়া হচ্ছে, নিউমোনিয়া তার চরিত্র বদলাচ্ছে। তো সেই জন্য পালমোনোলজি আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে একটি খুব গুরুত্বপূর্ণ এবং চর্চিত স্পেশালিটি আমরা এটাকে বলতে পারি। আর যদি পূর্ব ভারতের ক্ষেত্রে স্পেশালি বলা যায়, তাহলে সেখানে কি এই রেসপিরেটরি ডিজিজ বা পালমোনোলজির ক্ষেত্রে সেখানে কি এই ধরনের রোগগুলো, এই সংক্রান্ত রোগগুলোর প্রভাব কি বেশি দেখা যাচ্ছে? পূর্ব ভারতের রোগের সংখ্যা তো অবশ্যই বেশি। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন পূর্ব ভারতে যে আমাদের কোল্ড বেল্ট রয়েছে, কয়লা খনি পার্শ্ববর্তী এরিয়া, সেখানে দূষণের জন্য এগুলো তো রয়েছে। পূর্ব ভারতে একটা অধিক সংখ্যক পেশেন্ট রয়েছেন। কিন্তু তার থেকেও আমি যেটা বেশি স্ট্রেস দেবো, আজকে পালমোনোলজিতে আমরা যে আগে তো আমরা অ্যাজমা সিওপিডি মানেই শুধু পালমোনোলজি বুঝতাম, কিন্তু এখন যে লাং ক্যান্সার যেটা, সেটা নির্ণয় করার জন্য বা এমনিও যেমন ধরুন আইএলডি, বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য যে ধরনের ইন্টারভেনশন, আমরা যে ইন্টারভেনশন পালমোনোলজি আজকাল বলে থাকি, যে ধরনের পরীক্ষা নিরীক্ষা, ইন্টারভেনশন বিভিন্ন পরীক্ষা করে রোগটাকে নির্ণয় করা, সঠিক রোগটাকে নির্ণয় করা, ইন্টারভেনশন বলতে সেটাই বোঝায়। সেটা পূর্ব ভারতে খুব নেগলেক্টেড ছিল। পূর্ব ভারতে খুব গুটি কয়েক জায়গাতেই সেটা হতো। এখন পূর্ব ভারতে পালমোনোলজি, ওই যেটা বললাম, কোভিড পরবর্তী মানুষের পালমোনোলজির প্রতি সচেতনতার জন্য আগে যে পরীক্ষাটা মানুষকে বললে সে দুপা পিছিয়ে আসতো, এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণেও বলতে পারেন যে সে সার্চ করে দেখছে যে না, সত্যি এই পরীক্ষাটা আমার দরকার।
তো সেই দিক থেকে পূর্ব ভারতে যেটা নেগলেক্টেড ছিল এখন অনেকটা উঠে এসছে, এবং আমরা আশা করি যে মণিপাল গ্রুপ অফ হাসপাতাল তারা এতগুলো হাসপাতালকে নেওয়ার পর তারা মানুষদের যে সেই সার্ভিস বা সেই চাহিদাকে পূরণের সক্ষম হবে। মানে কিছুটা মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় পূর্ব ভারতে যেটা আগে বেশি মাত্রায় ছিল সেটা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। অবশ্যই এটা একটা পজিটিভ দিক। আর একটা বিষয় যেটা হচ্ছে মিডিয়ার রিপোর্টও যেটা বলছে সেটা হচ্ছে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বা এইরকম কেসের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। সেক্ষেত্রে কি করণীয় বলে মনে হচ্ছে? দেখুন, নিউমোনিয়া প্রত্যেক বছর বেড়ে চলেছে এবং বেড়ে চলেছে শুধু, এবং প্রত্যেকবার ধরুন একই জীবাণু, আমি ধরি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াও ধরি, সে প্রত্যেক বছর তার চরিত্র বদলাচ্ছে। ইনফ্লুয়েঞ্জা আমরা প্রত্যেক বছর আলাদা আলাদা স্ট্রেন পাচ্ছি। আগে যে ধরনের ইনফেকশনগুলো মানে ক্লেপশিয়েলা বলুন বা অ্যাসিনেটোব্যাক্টার বলুন, যেগুলো আমরা হাসপাতালে দীর্ঘদিন রোগী ভর্তি হলে শুধু তাদের ক্ষেত্রেই পেয়ে থাকতাম, এখন সেই ধরনের জীবাণু আমরা প্রথমবার যখন কোনো রোগী মানে যেটাকে আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলি, সেখানেও আমরা সেই ধরনের জীবাণু পাচ্ছি। সেগুলোর জন্য অনেক কারণ আছে, যেমন আমরা কিছু হলেই আজকাল অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, বা ধরুন কোনো পেশেন্ট ভর্তি হলো মশা মারতে কামান দাগার মতো প্রথমেই একদম সব থেকে স্ট্রং অ্যান্টিবায়োটিক, এই করে দিয়ে কি হয়েছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এসে গেছে এবং জীবাণু তার চারিত্রিক পরিবর্তন করেছে। সেই জন্য আগে যে নিউমোনিয়াতে হয়তো বাড়িতে থেকেই একটা অ্যান্টিবায়োটিক মুখে খাবার ওষুধে ঠিক হয়ে যেত, এখন ভর্তির সংখ্যা অনেক বেশি বাড়ছে মানে সেই নিউমোনিয়ার জন্য। এবং এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আমি যেটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, ভ্যাকসিন নিন ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া। এবং কোনো মানুষের যদি নিউমোনিয়া হয়, কোভিড থেকে আমরা যেটা শিখেছি অক্সিজেন স্যাচুরেশন দেখুন, বাড়িতে পালস অক্সিমিটার রাখুন, যদি দেখা যায় যে অক্সিজেনের মাত্রা আপনার শরীরে 90-এর নিচে, কাল বিলম্ব না করে নিকটবর্তী যে হাসপাতাল তার এমার্জেন্সিতে যান এবং পালমোনোলজিস্টের কনসালটেশন করুন। আর যাদের সব থেকে বেশি হয়তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনি ভালো বলবেন, যারা বাচ্চারা রয়েছেন, বয়স্করা রয়েছেন বা প্রেগনেন্ট যারা রয়েছেন, তাদের তো সব থেকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যেটা খুবই ভালো বলেছেন, আমি যদি 3টে ক্যাটেগরি করে নিই আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে। প্রথমে আছি বয়স্কদের যে কোনো ক্ষেত্রেই যেহেতু ইমিউনিটি কমের কারণটা কি, তাদের অন্য অনেক রোগ থাকে, তাদের প্রেশারের রোগ আছে, সুগারের রোগ আছে, কোলেস্টেরলের রোগ আছে, কারো রিউমাটয়েড আর্থারাইটিস আছে মহিলাদের ক্ষেত্রে, তো বিভিন্ন রকমের রোগ থাকে, সেই জন্য তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম। তো সেই জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া উচিত। যাদের খুব ধরুন ক্যান্সার রোগী বা ডায়ালিসিস রোগী, তাদের বাড়িতে যদি অন্য কারোর সর্দি কাশি বা এরকম কিছু হয়ে থাকে, তাদের থেকে যেন দূরে থাকে। এবং বাচ্চাদের ক্ষেত্রেও যেটা আবার বললাম যে সামান্য সমস্যা হলে তিনি যে শিশু চিকিৎসককে দেখান তাকে যেন মানে শরণাপন্ন হন, নিজে থেকে যেন কোনো বারবার অ্যান্টিবায়োটিক বা এগুলো না করে। আর প্রেগনেন্ট ফিমেলদের ক্ষেত্রে সমস্যাটা সব থেকে জটিল ধারণ করে, তার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক মানে খুব কম অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, কারণ এবং তখন তো মা বাচ্চা দুজনের লাইফটাই খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, দুজনেরটাই দেখতে হয়। তো তাদের ক্ষেত্রে যেমন আমি অক্সিজেনের মাত্রা আপনাদের যেটা বলছিলাম 90 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু 95-এরও যদি নিচে হয়, কারণ তার ক্ষেত্রে অক্সিজেন 93-94 মানে বাচ্চারও শরীরে অক্সিজেন কম পৌঁছাচ্ছে। তো ইমিডিয়েট আপনার যে অবস্ট্রাটিশিয়ান যাকে আপনি দেখাচ্ছেন তাকে কথা বলুন, তিনি যাকে বলবেন তাকে আপনারা তারপর দেখিয়ে নিন। আর এই যে রেসপিরেটরি ডিজিজ বা লাংস ফাংশন ঠিক মতন কাজ করছে কিনা আমাদের ফুসফুস, সেটা জানার জন্য বা কোনো রকম এই ধরনের কোনো রোগ রয়েছে কিনা বা রেসপিরেটরি কোনো ডিজিজ রয়েছে কিনা, সেটা জানার জন্য কি ধরনের টুল বা আমাদের টেস্ট করা প্রয়োজন? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমরা যেমন হার্টের চেক আপ বলি ইসিজি, ইকো, লাংসের কি চেক আপ, তো যখন প্রথমে আমি বলি যে আমার সমস্যা নেই মানে যে আমার কোনো লাং ঠিক আছে তা নয়। যেমন আমি ধূমপাই, আমি কেসে যাচ্ছি, আমার মনে হচ্ছে কোনো শ্বাসকষ্ট নেই, আমি বুঝবো কী করে আমার লাং ফাংশন। প্রত্যেক ধূমপাই তাদের প্রথমে তো বলা উচিত ধূমপান আপনারা চেষ্টা করুন পরিত্যাগ করার, কিন্তু প্রত্যেক বছর পালমোনারি ফাংশন টেস্ট করাবেন। আগে পালমোনারি ফাংশন টেস্ট মানে শুধুই আমরা যেটা বলতাম স্পাইরোমেট্রি, এখন অনেক রকম অ্যাডভান্স পালমোনারি ফাংশন টেস্ট হয়েছে, লাং ভলিউম মেজারমেন্ট, ডিএলসিও আমরা বলে থাকি আইএলডি রোগী বা এদের ক্ষেত্রে। এছাড়াও আপনারা যদি বলেন ফেনো টেস্ট বলা হয়, তো বিভিন্ন ধরনের ইম্পালস অসিলোমেট্রি, লাং ফাংশন পরীক্ষা নিজের লাংসের, এক্স রে করাবেন। কিন্তু আবার বলছি আর একটা মানুষের মনে ধারণা আছে যে আমার এক্স রে নর্মাল, তাহলে আমি হয়তো নর্মাল, ব্যাপারটা কিন্তু তা নয়।
লাংসের সমস্যা দুরকম হয়, একটা প্যারেনকাইমার সমস্যা, একটা এয়ারওয়ের সমস্যা। এয়ারওয়ের সমস্যাতে অধিকাংশ ক্ষেত্রেই এক্সরেতে কিন্তু খারাপ কিছু থাকে না, তার মানে এই নয় যে আপনার কোনো রোগ নেই। এবং এক্সরে এবং এই পালমোনারি ফাংশন টেস্ট ছাড়াও বিভিন্ন পরীক্ষা আছে, সেগুলো নির্দিষ্ট সমস্যা অনুযায়ী সেই পরীক্ষাগুলো করা উচিত। কিন্তু যেটা আপনি চেক আপের জন্য বললেন যে আপনি বুঝবেন কি করে, প্রাথমিক পরীক্ষা বলতে এই দুটোকেই বলা হয়। মানে একটা রেগুলার চেক আপের একটা নির্দিষ্ট বয়সের পর থেকে তো আমার মনে হয় অবশ্যই যেটা আপনি বলেছেন যে আমাদের প্রত্যেকের অ্যাটলিস্ট পালমোনারি ফাংশন টেস্ট বছরে একবার করা উচিত, তাতে একটা গ্রস লাংসের কথা বোঝা যায়। আর যারা ধূমপাই তাদের তো অবশ্যই করা উচিত। একদমই, অবশ্যই এই বিষয়টায় আপনারাও সচেতন হবেন। ডক্টর যশ আমাদের বলছেন অনেক কিছুই, এই ফুসফুসের কার্যকারিতা, তাকে কিভাবে সুস্থ রাখা যায়, এই সংক্রান্ত আরও প্রশ্ন রয়েছে, যে উত্তর আমরা ডক্টর যশের কাছ থেকে জানবো। তবে একটা বিরতির পর ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন। আপনারা দেখছেন মণিপাল হসপিটালস নিবেদিত স্বাস্থ্য দর্পণ। একটু সময় নষ্ট না করে আমরা আবারও ডক্টর যশের কাছে যাই। ডক্টর যশ, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বুকে জল জমে গেছে, এরকম সমস্যা নিয়ে রোগীরা আসছেন, সেক্ষেত্রে কি করণীয়? না, বুকে জল জমাটা আপনারা সবাই জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, মানুষও খুব সচেতন এবং হওয়াই উচিত যে বুক বা পেট যেখানে জল জমলে। তো আগেকার দিনে আমরা কি করতাম যে বুকের জলের পরীক্ষা করতে পাঠাতাম, তাতে এডিএ বলে একটি জিনিস দেখতাম, সেটি বেশি হলে টিবির ওষুধ দিতাম, সেটি কম হলে আর কিছুই করার থাকতো না। এবং একটাই আমি যেটা বলতে চাই, যেহেতু স্বল্প সময় আমাদের আলোচনার, তো এখন থোরাকোস্কোপি বা প্লুরোস্কোপি বলে আমরা একটি পরীক্ষা করে থাকি, যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটি পরীক্ষা, যার মাধ্যমে আপনার যে জলটা জমে রয়েছে পুরোটা বের করা যায়, যে ফুসফুসের পর্দা রয়েছে সেখান থেকে বায়োপসি নেওয়া যায়, এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রে একটি নল দেওয়া হয়, যার মাধ্যমে একটি ওষুধ দিলে ভবিষ্যতে জল জমার সম্ভাবনা থাকে না। তো বুকে জল জমলেই যে আপনি থোরাকোস্কোপি করাবেন তা নয়, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে বুকে জল বের করার পরেও কারণ বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই থোরাকোস্কোপি পরীক্ষাটি করা হয়, এবং এটি অনেক ক্ষেত্রে আমরা ডে কেয়ার ভিত্তিতেও করে থাকি এবং এটি ব্যয়বহুলও নয়। তো আমি এটা বলতে চাই যে বুকে জল নির্ণয় হলে এই এক্সরেতে বা সিটি স্ক্যানে তার কারণটাকে নির্ধারণ করুন। আমাদের একটা কমন আমরা অনেক হাসপাতালই করে থাকি, যেটা হচ্ছে ভর্তি হলো প্রচুর জল নিয়ে, আমরা একটি ড্রেন করে দিলাম, পুরো জলটা বেড়ে গেল, পেশেন্ট মনে করলো আমি ভালো হয়ে গেলাম, আবার 10 দিন পর জল জমলো। তো কারণটাকে নির্ণয় করাটা দরকার সমস্যাটার থেকেও। আর একটা বিষয় যেটা আমাদের কাউকে দেখলে আমরা হঠাৎ করে চিন্তায় পড়ে যাবো, সেটা হচ্ছে যে মুখ থেকে রক্ত বের হচ্ছে। তো সেটা একটা গুরুতর বিষয়, খুব স্বাভাবিকভাবেই টেনশন হয়। তো সেক্ষেত্রে কি করণীয়? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যে মুখ দিয়ে যদি রক্ত বেরোয়, মুখ দিয়ে রক্ত বেরোনো আমরা দেখেই ভয় পেয়ে যাই, নাক দিয়ে রক্ত বেরোনো আমরা অনেকেই তবু এটাকে স্বাভাবিক নিই, যেটিও নেওয়া উচিত নয়। কিন্তু মুখ দিয়ে রক্ত বেরোনোর ক্ষেত্রে সবসময় হচ্ছে কতটা মাত্রায়, যদি ছিটে ফোটা মাত্রায় বেরোয় তখন আপনি কোনো আউটডোরে গিয়ে পালমোনোলজিস্টকে দেখিয়ে তিনি যদি বলেন সিটি স্ক্যানে খারাপ কিছু থাকলে ব্রঙ্কোস্কোপি, যদি অনেক মাত্রায় রক্ত বেরোয় তখন আমরা বিভিন্ন রকমের ইন্টারভেনশন করে থাকি, যেমন ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন, অনেক ক্ষেত্রে রিজিড ব্রঙ্কোস্কোপি, যেগুলো সবই আমাদের মণিপাল গ্রুপ অফ হাসপাতালে উপলব্ধ আছে, সেগুলো আমরা করে থাকি। তো মুখ দিয়ে রক্ত বেরোলো, যদি খুব কম পরিমাণও রক্ত বেরোয় বা হয়তো আদৌ রক্তই নয়, অবশ্যই পরীক্ষা করান, অ্যাটলিস্ট একটি বুকে সিটি স্ক্যান করান। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যানে নাও ধরা পড়তে পারে, বা সিটি স্ক্যানে যদি কোনো দাগ থাকে তখন আমরা ব্রঙ্কোস্কোপি করে ওই জায়গাটায় জল দিয়ে ওই জলটাকে টিবির পরীক্ষার জন্য পাঠাই, বা কোনো টিউমার থাকলে ওখানে বায়োপসি জাতীয় করে থাকি। আর ক্যান্সার শুনলেই আমাদের খুব স্বাভাবিক একটা ভয়েই আসেই। তো লাংস ক্যান্সারের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কি কি অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, লাং ক্যান্সারের ক্ষেত্রে পালমোনোলজি এবং অনকোলজি খুব ওতপ্রোতভাবে জড়িত। কেন জড়িত? আমরা রোগটা নির্ণয় করি, ওনারা রোগটা চিকিৎসা করেন, কিছু ক্ষেত্রে আমাদেরও চিকিৎসায় ভূমিকা, আমি সেটা ছোট্ট করে বলি কম সময়। তো লাং ক্যান্সার নির্ণয় করতে গেলে কিভাবে করা যায়? তো লাং ক্যান্সার মানে টিউমার রয়েছে কোনো জায়গায় লাংসের মধ্যে, সেই টিউমারটাকে দুটোভাবে বের করা যায়। এক, আপনি ব্রঙ্কোস্কোপি করে বায়োপসি করলেন, অথবা সিটি গাইডেড বায়োপসি করলেন।
অনেক সময় লিশনটা অনেক দূরবর্তী জায়গায় রয়েছে, তখন আমরা ইবাস বলে একটি পরীক্ষা করে থাকি, যেটা স্টেজিংয়ের জন্য করা হয়, যে কোনো জায়গায় লিম্ফ নোড যে রয়েছে সেটার ক্যান্সারের জন্য না অন্য কোনো কারণে। যদি লিশনটা দূরবর্তী হয়, রেডিয়াল ইবাস বলে একটি পরীক্ষা আমরা করে থাকি। এছাড়াও যেটা আমি বললাম, বুকে জল জমলে থোরাকোস্কোপি করে থাকি। এবার হচ্ছে চিকিৎসাতে আসি। চিকিৎসা হচ্ছে ক্যান্সারের ডাক্তারবাবুরা কেমোথেরাপি দেবেন, স্টেজ হলে আর্লি স্টেজে ক্যান্সার করবেন। অনেক সময় অ্যাডভান্স ক্যান্সার কি হয়, একটা টিউমার ধরুন পুরো একটা দিকে শ্বাসনালীকে বন্ধ করে রয়েছে বা মেন শ্বাসনালীকে বন্ধ করে রয়েছে। এবার কেমোথেরাপি তো কাজ করবে ধরুন হয়তো 2 মাস বা 3 মাস বা 4 মাস পরে। এবার পেশেন্ট তো আপনি একদিনও বাঁচাতে পারবে না, তাহলে তার ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তার ক্ষেত্রে আমরা আজকাল বিভিন্ন আমাদের সরঞ্জাম আছে, আমরা ওটাকে জ্বালিয়ে দিতে পারি, যেটাকে ইলেকট্রোকটারি বলে। আমাদের ক্রায়ো বলে একটি যন্ত্র হয়, যেটা দিয়ে আমরা টিউমারটাকে বরফ করে পুরো টিউমারটাকে বের করে নিতে পারি। যদি পেশেন্ট একদমই শ্বাস না নিতে পারে, আমরা স্টেন্ট দিয়ে দিতে পারি, যেটা আমরা এতদিন কি খাদ্যনালীতে স্টেন্ট শুনতাম, আমরা অগ্নাশয়ের মধ্যে স্টেন্ট শুনতাম, তো সেই ধরনের আজকাল আমরা শ্বাসনালীতেও স্টেন্ট দিই। এবং এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আউটডোর ভিত্তিতে করা হয়, কোনো ভর্তির প্রয়োজন হয় না এবং পেশেন্টের মুহূর্তের মধ্যে একটা আরাম পায়। আর পালমোনারি হাইপারটেনশন, এই বিষয়টা একটু জানতে চাইবো সংক্ষেপে, আর এর জন্য বা কি ট্রিটমেন্ট? পালমোনারি হাইপারটেনশন হচ্ছে আমাদের যে ইকোকার্ডিওগ্রাফি করা হয়, তাতে বাঁ দিকের হার্ট হয়, ডান দিকের হার্ট হয়। কোনো কারণে ডান দিকের হার্টের যদি প্রেশার বেশি থাকে, সেটা তার যে মেন ধমনী, তখন তাকে পালমোনারি হাইপারটেনশন বলে। এবার পালমোনারি হাইপারটেনশনের প্রচুর কারণ আছে। পালমোনারি হাইপারটেনশন মানে যদি ওই প্রেশারটা 25-এর ওপর থাকে, বা অধিকাংশ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা ধরে থাকি 40-এর ওপর, অবশ্যই পালমোনারিস্টের কাছে যাওয়া উচিত। এবং সেখানে প্রথম হচ্ছে কি কারণ, মানে তার প্রায় ধরুন 15-20টি গুরুত্বপূর্ণ কারণ, এমনি কারণ দেখলে 100টা হয়ে যাবে, এবং যে কারণটা বেরোবে তার জন্য নির্দিষ্ট চিকিৎসা দেওয়া হয়। তো এবং পালমোনারি হাইপারটেনশনের আমাদের ডেডিকেটেড ক্লিনিকও হয় এর জন্য, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে, যেখানে আমরা এর চিকিৎসা করি। আর যেহেতু ঠান্ডা আসছে, অ্যাস্থমার প্রবলেম কিন্তু অনেকেরই বাড়ে এই সময়। যারা সিভিয়ার অ্যাস্থমা পেশেন্ট রয়েছেন, ধরুন কনভেনশনাল ট্রিটমেন্টে তাদের কাজ হচ্ছে না, তাদেরকে কিভাবে ট্রিট করা? অ্যাজমার কনভেনশনাল ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, এটা বলার আগে সবার আগে আমি দুটো জিনিস বলবো। এক, রোগটা অ্যাজমা কিনা। আমরা অনেক সময় শ্বাসকষ্টকে একটা অ্যাজমার লেবেল দিয়ে দিই, আদতে হয়তো অ্যাজমাই নয়। 2 নম্বর হচ্ছে কনভেনশনাল ট্রিটমেন্ট মানে ইনহেলার নেওয়ার পদ্ধতি ঠিক আছে কিনা এটা ভালো করে দেখা। আর 3 নম্বর, অ্যাজমার সাথে অন্য কোনো রোগ আছে কিনা। এবার ধরুন কোনো রোগও নেই, ইনহেলারও আপনি সঠিকভাবে নিচ্ছেন এবং রোগটিও অ্যাজমা, আপনি ইনহেলার সর্বোচ্চ ডোজে নিয়েও কোনো উপকার হচ্ছে না, তখন আজকাল আমরা বিভিন্ন বায়োলজিক্যালস ব্যবহার করে থাকি। মানে যেমন আগে যেগুলো রিউমাটয়েড আর্থারাইটিসে বা সোরিয়াসিসে ব্যবহার হতো, সেই ধরনের ওম্যালিজুম্যাব, মেপোলিজুম্যাব, বেনরালিজুম্যাব এগুলো ব্যবহার করে থাকি। ডিপেন্ডিং আপন রক্তে ইওসিনোফিলের মাত্রা, ডিপেন্ডিং আপন রক্তে আপনার আইজি, ফেনো বলে একটি পরীক্ষা করা হয়, সেগুলোর উপর ভিত্তি করে। কিন্তু এগুলো যেন আমরা মিসইউজ না করি অ্যান্টিবায়োটিকের মতো। যার দরকার, খুব কম সংখ্যক রোগীরই এগুলো দরকার হয়, যাদের দরকার হয় তাদের আমরা অবশ্যই দিই। এবং আবার অ্যাজমা রোগীদের ক্ষেত্রেও ভালো হয়ে গেলে ইনহেলারটা হঠাৎ করে ছেড়ে দেবেন না এবং ইনহেলারের ডোজটা নিজে নিজে কমাবেন না। আর এই রেসপিরেটরি হেলথ ভালো রাখার জন্য লাইফস্টাইল বা ডায়েট বা এক্সারসাইজ এগুলো কতটা ইম্পর্টেন্ট বা কি করা উচিত? যে কোনো ধরনের এক্সারসাইজ বা শরীরচর্চা লাংসের রোগের জন্য ভালো। এতে আপনি লাভ পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু কোনো ক্ষতি হবে না, অধিকাংশ মানুষ লাভ পান। আপনার যদি ইভেন অক্সিজেনও লাগে, আমরা তাদেরও এনকারেজ করি যে আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন কাজকর্ম করুন, নিজেকে দৈনন্দিন কাজে রাখুন। তবে যেমন শীতকালে আমরা বলি যাদের বারবার ইনফেকশন হয়, সকালবেলার একদম শুরুতে মর্নিং ওয়াকে বেরোবেন না, ওই সময় দূষণের মাত্রা বেশি থাকে বা আবহাওয়াটা ওই সময় পরিবর্তন হয়। হাঁটলে একটু রোদ বাড়ার সাথে সাথে হাঁটুন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার ভালো করে প্রচুর সংখ্যায় খান, যেগুলো আপনার লাংসের হেলথ রাখতে। ধূমপান বর্জন করুন। যে কোনো দূষণের জায়গায় যদি আপনি যান, মাস্ক ব্যবহার করুন। আমরা যেটা কোভিডের সময় একটি অভ্যাসে পরিণত করেছিলাম 2 বছর ধরে, যেটা এখন আমরা প্রায় করি না বললেই চলে, সেটাকে। এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন, এটা আমি সবার লাস্টে বলছি যে পালমোনারি রিহ্যাবিলিটেশন প্রত্যেকের, মানে যারা ক্রনিক লাং ডিজিজের পেশেন্ট তাদের কিন্তু এটা
টু দি বেস্ট অফ দেয়ার এবিলিটি এটাতে সময় দেওয়া উচিত। আর এই লাং ডিজিজের ক্ষেত্রে ব্রঙ্কোস্কোপির কতটা কি ভূমিকা? দেখুন, ব্রঙ্কোস্কোপি আগে তো আমরা যেটা জানতাম, যেটা আপনি বললেন, মুখ দিয়ে রক্ত বেরোলে যে কোনো টিউমার আছে কিনা দেখবার জন্য এগুলো, কিন্তু ব্রঙ্কোস্কোপি শুধু যে রক্ত বেরোলে তার জন্য নয়। আজকে টিবি, ধরুন আমার জ্বর আসছে, কাশি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, আমি এক্সরেতে এত বড় দাগ, সিটি স্ক্যান করলাম, লাংসে প্যাচ এসছে, কফে পরীক্ষা করেছি নেগেটিভ, পেশেন্ট এসে বলছে আমার তো ডাক্তারবাবু টিবি নেগেটিভ, ডাক্তারবাবুরা করেছে, কিন্তু তাদের ক্ষেত্রে আপনি যদি ব্রঙ্কোস্কোপি না করেন, হয়তো যেখানে আপনার লিশনটা রয়েছে সেখান থেকে কফে কিছু আসবে না, ব্রঙ্কোস্কোপি করে আপনি ওখানটা জল দিয়ে ওই লাভাজটাকে টিবির পরীক্ষা করলে এসে যাবে। ব্রঙ্কোস্কোপি করে আজকে আইএলডি যে রোগ আছে, সেই রোগ কি টাইপের আইএলডি, মানে আমি যে লাং ছিবড়ে হয়ে যায়, আগে আমরা লাং ছিবড়ে হয়ে যাওয়া মানে বুঝলাম আর কোনো ওষুধ দেওয়ার নেই, এখন তো নির্দিষ্ট ওষুধ দেওয়া হয়। তো কোন টাইপের আইএলডি এটা জানা দরকার, যে আমি স্টেরয়েড দেবো কিনা, অ্যান্টিফাইব্রোটিক বলা হয় সেটা দেবো কিনা, দুটোই দেবো কিনা, কোনো ইমিউনোসাপ্রেসিভ দেবো কিনা। তো এই জন্যই ক্রায়ো যে আমরা আইএলডিতে করে থাকি বা ইভাস করে থাকি লিম্ফ নোড থেকে, এগুলো সবই ব্রঙ্কোস্কোপির অ্যাক্সেসরি। আমি যেটা আপনাকে বললাম, টিউমার জ্বালাবার জন্য, প্যাসেজ করবার জন্য, এই সমস্তই ব্রঙ্কোস্কোপির অঙ্গ। কিভাবে এটা বোঝা যাবে যে এই পেশেন্টের লাংস ট্রান্সপ্লান্টেশন দরকার বা অ্যাডভান্স থেরাপি তার দরকার, সেটা কিভাবে বোঝা যাবে? দেখুন, লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে যখন আপনার আর হাতে কোনো অস্ত্র নেই, মানে আপনার লাং টু দি বেস্ট অফ ইওর এফোর্ট আপনি সব কিছু করেছেন, কিন্তু তারপরও একটা নির্দিষ্ট যে ক্ষমতা সেটা করতে পারছে না, তার অক্সিজেন চলে যাচ্ছে, তার বয়স মোটামুটিভাবে 65 বছরের নিচে, সে ধূমপাই নয়। তো লাং ট্রান্সপ্লান্টেশন অবশ্যই বিভিন্ন যে লাংসের রোগ আছে, যেমন ধরুন আইএলডি বলতে পারেন, ইভেন আপনি কিছু কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়েকটেসিস, সিওপিডি, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন আমরা বলে থাকি, যেখানে হার্ট লাং দুটোকেই ট্রান্সপ্লান্ট করা হয়। তো লাং ট্রান্সপ্লান্টেশন হচ্ছে বিভিন্ন যে লাং ডিজিজ হয় তার লাস্ট স্টেপে, কিন্তু তারও অনেক ক্রাইটেরিয়া আছে। মানে মানুষ এটা ভাববেন না যে আমার লাং কাজ করছে না মানে আমি লাংটা বদলে নিই। তো কিন্তু এই যে লাং বদলানো যায়, এই সচেতনতাটা যেন মানুষের মধ্যে আসে। তারা রেজিস্টার করুন, যে সমস্ত হাসপাতাল আমরা লাং ট্রান্সপ্লান্ট করে থাকি তাদের সাথে কথা বলে, পালমোনোলজিস্টের সাথে কথা বলে। আমরা যেমন বর্তমানে মেডিকা হাসপাতাল, যেটা মণিপাল হসপিটালের অন্তর্গত, আমরা এখানে লাং ট্রান্সপ্লান্ট আগেও করেছি, এখনও আমরা এর ক্লিনিক চালাই আলাদাভাবে ইন কোঅর্ডিনেশন উইথ ডিপার্টমেন্ট অফ সিটিবিএস। তো আপনারা তাদের সাথে আমাদের সাথে কনসাল্ট করুন। আমাদের সময় একদম শেষ। অনেক ধন্যবাদ ডক্টর যশ আপনাকে। আর আপনাদেরও বলবো, অবশ্যই ডক্টর যশ যে পরামর্শ আপনাদের দিলেন সেই পরামর্শ মেনে চলুন, এবং অবশ্যই সচেতন হওয়া, নিজের ক্ষেত্রে সচেতন হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আর যে কোনো এমার্জেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 033-2222-1111। আপাতত অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।